علما رب اشرح لي صدري ويسر لي أمره واحلل عقدة من لساني يفقهوا قولي وإذا مرضت فهو يشفين আলহামদুলিল্লাহ PM মহিউদ্দিন ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকে ধারাবাহিক ক্লাসের সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে আমাদের টপিক হচ্ছে CKD, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ। এটাকে বলে CKD। কিডনির উপর আজকে কথাবার্তা বলা হবে। তো কিডনি মানব দেহের অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি আছে তো আমি আছি, আপনি আছেন। কিডনি ড্যামেজ মানে ওই মানুষটা মহা বিপদের মধ্যে আছে। তো এই জন্য আমাদের কিডনিটাকে যাতে আমরা সুস্থ সক্ষম রাখতে পারি, সেজন্য আমাদের প্রত্যেকের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ এই কিডনিটা যার ক্ষতিগ্রস্ত, যিনি কিডনি পেশেন্ট, তিনিই জানেন এই দুনিয়াটা তার জন্য কতটা বেদনার, কতটা কষ্টের। এজন্য কিডনিটা ড্যামেজ হওয়ার আগেই যদি আপনি আপনার ফলো আপে পরীক্ষা নিরীক্ষায় দেখতে পারেন, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ কারো কিডনি যদি ড্যামেজ হয়ে যায় একবার, আল্লাহ না করুক, কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, ওই মানুষটাকে সুস্থ কিডনিতে নিয়ে আসা আর সম্ভব হয় না। তো যারা কিডনির যে ডাক্তার, যারা নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, ওনারা কি করেন? আজ পর্যন্ত কোনো নেফ্রোলজিস্ট একটা অসুস্থ কিডনিকে সুস্থতা করতে পারেন নাই, পারবেনও না। কারণ এটা ড্যামেজ হয় ধীরে ধীরে। যদি কারো এই CKD রোগটা ধরা পড়ে, ধরা যেদিন পড়ছে অন্তত মিনিমাম 15 বছর আগেই রোগ শুরু হয়েছে, এটা ধীরে ধীরে ধ্বংস হয়েছে। ওই ডায়াবেটিস, ব্লাড প্রেশারের মতো। আগ থেকে যদি সে বুঝতো, তাহলে আজকে কিডনি ডাক্তারের কাছে এসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হতো না। এজন্য যারা 30 ঊর্ধ্ব মানুষ আছেন, তারা প্রতি বছর একবার রুটিন মাফিক ফিজিক্যাল প্যারামিটার্সগুলো দেখবেন, যে বিশেষ করে ভাইটাল অর্গানসগুলো, আপনার ব্রেন ফাংশান, আপনার কার্ডিয়াক ফাংশান, আপনার লিভার ফাংশান, আপনার রেনাল ফাংশান, এগুলো কেমন আছে, এগুলো আপনি প্রতি বছর অন্তত একবার রুটিন অনুযায়ী, রুটিন চেক আপের অংশ হিসেবে এটা দেখতেই হবে। এই জন্য দেখতে হবে কারণ বর্তমান পৃথিবী হচ্ছে ভেজালের বিড়ে আমরা আছি। আমাদের খাদ্য ব্যবস্থাপনা ভেজাল, আমাদের আবাসন ব্যবস্থাপনা ভেজাল, আমাদের পরিচ্ছদ ব্যবস্থাপনা ভেজাল, অর্থাৎ চতুর্মুখী বহুমুখী ভেজালে আবদ্ধ আমরা আছি। এজন্য আমার ফিজিক্যাল বডি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোন দিকে যাচ্ছে, আমি আমার ডাক্তার, আমি আমার পর্যবেক্ষক, আমি আমার চিকিৎসক। তো এই জন্য আমি যদি দেখি, ইনশাআল্লাহ কোনো অর্গানসই মহাক্ষতির দিকে যাওয়ার আগেই আমরা রক্ষা করতে পারবো। কারণ প্রিভেন্টেশন ইজ দ্য বেটার দ্যান কিউর। প্রতিষেধকের চেয়ে প্রতিরোধী উত্তম। আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন চিকিৎসা নেওয়ার চেয়ে আপনি সুস্থ আছেন, আপনি এখন ম্যানেজমেন্ট করেন,
কিউরেবল করেন, মেডিকেশান নেন, তখনই এটাই বেটার। এখন ড্যামেজ হয়ে গেছে, এখন ডাক্তার কি করবে? আমি তো দেখি এই যে কিডনি ডাক্তারগুলো কি করে, কিডনি রুগীদেরকে এক বস্তা ওষুধ ধরাই দেন, আর কিচ্ছু না। যিনি সিকেডি পেশেন্ট তারা কি দেন? এমন কোনো ট্যাবলেট নাই যে ট্যাবলেট খাইলে কিডনি ঠিক হয়ে যাবে, এরকম ট্যাবলেট নাই। তারা কি দেখেন, বুঝেন, তারা দেখেন যে ওই রোগটার ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিসের কয়েকটা ওষুধ দেন, ওষুধে না হলে ইনসুলিন দেন। এরপরে দেখেন কিডনি ড্যামেজ হয়েছে তার উচ্চ রক্তচাপের কারণে, ব্লাড প্রেশারের জন্য তারা অনেকগুলো ওষুধ ধরাই দেন। এরপরে দেখেন তার অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন পুরুষের প্রোস্টেটের প্রবলেম, তো প্রোস্টেটের প্রবলেমের জন্য কিছু ওষুধ দেন। কিডনি রোগের স্পেসিফিক কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই, হবেও না। কারণ কিডনি ধ্বংসের জন্য যে সমস্ত কারণ দায়ী, এইটাই যাদের রক্তচাপ অনিয়ন্ত্রিত। মনে করেন একটা মানুষের 15 বছর ধরে উচ্চ রক্তচাপ, একটা মানুষের 15 বছর ধরে ডায়াবেটিস, একটা মানুষ 15 বছর ধরে সমানে ব্যথার ওষুধ খান, তখন ধীরে ধীরে পর্যায়ক্রমে কিডনিটা একটু একটু করে নষ্ট হয়ে পরিশেষে ড্যামেজ হবে। কিছু নীরব ঘাতক আছে, সাইলেন্ট কিলার, তার মধ্যে একটা হচ্ছে কিডনি। কিডনিকে বলা হয় নীরব ঘাতক, উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক, লিভারকে বলা হয় নীরব ঘাতক। এগুলো নীরবে নীরবে ধ্বংস হয়ে যায়, আমরা টের পাই তখন যখন ধ্বংস হয়, এর আগে আমরা টের পাই না। আমরা মনে করি আরে আমি তো সুস্থ আছি, আমি কিসের টেস্ট করব, কিসের টেস্টের দরকার নাই। অথচ ওই মানুষটাই যখন ধ্বংস হয় তখন তার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সকল সম্পদের বিপরীতে বাঁচতে চায়। তো এখন তো উপায় নেই, এখন আপনি কীভাবে বাঁচবেন? হাউ ইট পসিবল? আপনি আগে যদি ট্রাই করতেন, আগে আপনাকে একটা টেস্ট করাইতে পারতাম না, আপনি টেস্ট করতেন না, আপনি ফিট আছেন, আর এখন আপনি আপনার জীবনের জন্য সব সম্পত্তি বিক্রি করে সিঙ্গাপুর মালয়েশিয়া চলে যান। তো এটা হচ্ছে অদূরদর্শিতা, এটা হচ্ছে বিচক্ষণহীনতা, এটা হচ্ছে গাফিলতি, অলসতা, নিজের সম্পর্কে নিজের কোনো খোঁজখবর নেই। অর্থাৎ একটা মানুষ তখনই পারফেক্ট হবে যখন সে নিজেকে নিয়ে ভাবে। এখন আমাদের দেশের মানুষগুলো নিজেকে নিয়ে ভাবে না, জীবনের অর্ধেকের বেশি সময় সম্পদ অন্যকে দিয়ে দেয়। কীভাবে দেখেন, এই যে দোকানপাটে বাজারঘাটে যারা আছে, নিজের কি অবস্থা এটা নিয়ে বিশ্লেষণ করে না, অন্যের কার কি আছে এটা নিয়ে সমালোচনা করে, গীবত করে, ওইটা নিয়ে সময় ব্যয় করে। কিন্তু সে কতটুকু তার অস্তিত্ব স্বকীয়তা ঠিক আছে এটা নিয়ে 1 মিনিটও ভাবে না। অথচ অন্যের জন্য যে সময়গুলো সে দিচ্ছে, এই সময়ে এর অর্ধেক সময়ে যদি সে নিজেকে নিয়ে ভাবত, সে বেকায়দায় পড়তো না। অনুরূপভাবে আরও কিছু মানুষ ফ্যামিলি নিয়ে ভাবেন, বউ নিয়ে, বাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ওনাদের সামান্য জ্বর হইলে হসপিটালে নিয়ে যান, কিন্তু নিজে ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা নেই। এটা হচ্ছে সবার আগে সবাই নিজেকে ভালোবাসতে হবে। আগে আমি যদি বেঁচে থাকি, এরপরে না আমার বউ, আমার বাচ্চা, আমার পরিবার, আমার এলাকা। এখন আমি যদি মারা যাই তো ওদের কি হবে? এজন্য নিজেকে আগে। তো কিডনি রোগটা খুবই সাইলেন্ট কিলার। কিডনি আপনার 80%-এরও বেশি যখন ড্যামেজ হয় তখন লক্ষণ আসে। অর্থাৎ কিডনি 80%-এর বেশি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখন একটু একটু লক্ষণ আসবে। কি লক্ষণ আসবে আমরা দেখব। তো যে মানুষের কিডনি 80% প্লাস ধ্বংস হয়ে গেছে, এখন লক্ষণ আসা শুরু, এখন আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করেন, এখন আর রক্ষা নেই। এখন আপনি কবরবাসী হওয়ার জন্য রেডি থাকেন, কবরস্থ হওয়ার জন্য রেডি থাকেন। যদি হায়াত থাকে ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে হায়াত আর তেমন নাই। যার কিডনিটা ধ্বংস হয়ে গেছে ওই মানুষটা বেশি দিন পৃথিবীর আলো দেখতে পারে না। দেখা গেছে রোগ ধরা পড়ার, রোগ শনাক্ত হওয়ার পরে 6 থেকে 2 বছরের মধ্যে উনি কবরস্থ হতে পারেন। কারণ এখন তো জিনিসটা আলো নিভে গেছে, আলো নিভে গেলে আলো জ্বালানোর কোনো উপকরণ আপনার কাছে নাই। তো আমরা কিডনি এখানে দেখেন, এই যে আপনার আমার 2টা কিডনি,
আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। দেখেন আল্লাহ 2টা কিডনি দিয়েছেন আপনার আমার জন্য। তো কোনো মানুষের যদি জন্মগতভাবে একটা কিডনি ক্ষতিগ্রস্ত থাকে, জন্মগতভাবে আরেকটা কিডনি দিয়ে তার জীবন চালাতে পারবে। কিন্তু এই রোগটা যখন কোনো মানুষের হয়, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, তখন প্রথমে একটা কিডনিকে আক্রান্ত করে, পরের কিডনি 80% এফেক্টেড হওয়ার পরে যায় ধরা পড়ে লক্ষণ। অর্থাৎ এই রোগ হইলে 2টা কিডনি অকার্যকর হয়, একটাও হয় না। এমনটা ঘটে নাই যে আপনার একটা কিডনি ধ্বংস হয়েছে আরেকটা দিয়ে চলবেন, এই সুযোগ নেই। এই জন্য এটার নাম ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক মানে এটা হচ্ছে দীর্ঘকাল, দীর্ঘদিন ধরে এটা হয়, দীর্ঘদিনের রোগ। ক্রনিক মানে রোগ 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকুইট, আরেকটা হচ্ছে ক্রনিক। তো অ্যাকুইটটা হচ্ছে ইনস্ট্যান্ট, সাময়িক, আর ক্রনিকটা হচ্ছে দীর্ঘদিনের। তো দীর্ঘদিনের এই রোগটা যার হবে তার একাধারে 2টা কিডনি ড্যামেজ হবে, একটা হবে না। যদি সুস্থ মানুষের 2টা কিডনির মধ্যে একটা কিডনি রোগ ধরা পড়ে, অন্য রোগ, তখন আরেকটা কিডনি দিয়ে হয়তো জীবন চালানো যায়, কিন্তু সিকেডিতে হয় না। এখন এই কিডনি, এই দেখেন এই কিডনিতে কি করে? এই কিডনির কাজ হচ্ছে আপনার আমার যে রক্ত আছে, আমাদের যে 5 থেকে 6 লিটার ব্লাড আছে, এই ব্লাডগুলোকে পরিশোধন করবে। এই ব্লাডগুলোর মধ্যে যে বর্জ্য পদার্থ আছে, দূষিত আবর্জনা আছে, এগুলো কিডনির কাজ কি করা? বের করে দেওয়া প্রস্রাবের মাধ্যমে। এখন যার কিডনি ড্যামেজ, তার জন্য এই কাজটা কিডনি করতে পারে না। অর্থাৎ ওই মানুষের কিডনি তার রক্ত থেকে বর্জ্য সেকে বের করতে পারে না, যার কারণে তার দেখবেন মুখে পানি আসে, হাতে পানি আসে, পায়ে পানি আসে। পানি আসতে আসতে এক পর্যায়ে ফুসফুসে পর্যন্ত যখন পানি আসে যায়, তখন উনি শ্বাসকষ্টে ভোগ করেন। তো যে বুঝে সে তো হসপিটালে করে, আর যে বুঝে না সে নেবুলাইজেশান দেয়। তো নেবুলাইজেশান দিলে কি শ্বাসকষ্ট কমবে না? কারণ তার এটা তো অ্যাজমা হাঁপানি না, এটা হচ্ছে তার কিডনি ড্যামেজ হওয়ার কারণে রক্ত থেকে বর্জ্য বের করতে পারে নাই। সে বর্জ্য এখন শরীরের বিভিন্ন জায়গাতে জমে গেছে, জমতে জমতে অবস্থা এমন হয়েছে শ্বাস নিতে পারেন না। তখন তার শ্বাসকষ্ট কমানোর জন্য ইনস্ট্যান্ট ডায়ালাইসিস ছাড়া আর সুযোগ নেই। ডায়ালাইসিস করে দিলে কি হবে? যে কিডনি আপনার আমার প্রতিদিন 5 থেকে 6 লিটার রক্তকে ফিল্টারিং করে বর্জ্য পদার্থগুলো বের করে দিত, সেই কাজটা এখন করবে মেশিনে, ডায়ালাইসিস মেশিন। এই ডায়ালাইসিস মেশিনে আপনার আমার কিডনির দূষিত পদার্থগুলো বের করে দিবে। তো এই জন্য এই মেশিনের লোককে দিতে হবে আপনাকে একবারে মিনিমাম 5,000 টাকা। এবার দেখেন আপনি আল্লাহরে কয় টাকা দেন? এই কাজটা প্রতিদিন আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ প্রতিদিনে কিডনিকে দিয়ে করাচ্ছেন। তো সেই হিসাবে আমার আপনার কাছে আল্লাহ কত কোটি টাকা পায়, দেখেন অনেক টাকা পায়। কিন্তু এরপরেও আল্লাহ বলে নাই যে টাকা দেও, আল্লাহ বলছে শুধু আমার গোলামি করো, ভালো ভালো কাজ করো, ন্যায় নীতি সম্পন্নভাবে চলো। শুধু এটাই চাইছে যে তুমি ভালো মানুষ হও, তোমারও তো আমি অনেক কিছু দিলাম, দিতেই আছি অবিরতভাবে, এখন তুমি আল্লাহর গোলামি করো। এখন দেখেন যাদের কিডনি ড্যামেজ তাদের ডায়ালাইসিস সপ্তাহে কারো কারো 3টা করতে হয়, তাহলে 3 5 15, 4 বার করলে 60,000 টাকা দিতে হবে শুধুমাত্র তার শরীরের রক্তগুলো পরিশোধন করার জন্য। শরীরের যে কিডনি ড্যামেজের কারণে বর্জ্য জমে গেছে, এগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়ার জন্য শুধু মেশিনের মালিককে 60,000 টাকা দিবেন। এরপরে আছে ওষুধের টাকা, পরীক্ষা নিরীক্ষার টাকা, ডক্টরের ফি, গাড়ি ভাড়া। অর্থাৎ একজন কিডনি রোগের পিছনে মিনিমাম কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ। তা আল্লাহ না করুক যদি এই রোগটা কারো হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হওয়ার পরে তিনি যদি ডায়ালাইসিস নেন, সে 1 লক্ষ টাকা রিজার্ভ রাখতে হবে তাকে জীবন চলার জন্য। এখন যদি লোকটা যদি হয় গরিব, ড্রাইভার, শ্রমজীবী, কুলি, এই ধরনের অর্থাৎ অসচ্ছল মানুষ যদি হয়, তার পক্ষে 1 লক্ষ টাকা সরবরাহ করা সম্ভব না। ফলশ্রুতিতে সে মারা যায়। আমার চোখে আমি একজনকে এইভাবে জীবন্ত অবস্থায় মরতে দেখছি আমার এলাকাতে। ওই যে এর নাম কি বুলুনি, হ্যাঁ, ওনার যখন কিডনি রুগী,
আমার ঘরে আসছেন, ওনার ছেলে নিয়ে আসছে। তা আমি পরীক্ষা নিরীক্ষাগুলো দেখলাম যে তার সিরাম ক্রিয়েটিনিন 10, সিরাম ক্রিয়েটিনিন 10, মানে কিডনি ড্যামেজ, 100% ড্যামেজ, কিচ্ছু নেই। তো তখন আমি ফেনী ক্লিনিকে পাঠাইলাম কিডনি প্রফেসরের কাছে। তো আর তো লক্ষণ নেই, জাস্ট মনের বোঝানোর জন্য পাঠানো আর কি। তো উনি সর্বশেষ বলছে যে আপনারা ডায়ালাইসিস নিতেই হবে, কিছু করার নাই আর। তো ওরা তো অতটা টাকা পয়সা নাই, যা কিছু ছিল শেষ হয়ে গেছে, এখন টাকা পয়সা নাই, এখন আল্লাহর উপরে ছাড়ি দিছে। তো আল্লাহ যা কয়দিন বাঁচায় এভাবে বাঁচবো, ডায়ালাইসিসও নিবে না, কিচ্ছু নেবে না। তো 3 দিন পরে শেষ। কারণ এখন এভাবে বর্জ্য পদার্থগুলো জমতে জমতে শ্বাসকষ্ট হতে হতে কতক্ষণ থাকবে। তো ওনারা যদি চেষ্টা করতেন, টাকা পয়সা খরচ করে যদি ডায়ালাইসিস করাইতেন, হয়তো বা আল্লাহ আরও কিছুদিন হায়াত দিতেও পারত। কিন্তু ওনারা তো মানুষটাকে আমি মনে করি জীবন্ত মারি ফেলছে, চেষ্টা করে নাই। এখন চেষ্টা না করে আল্লাহকে দোষারোপ করা যাবে না। সর্বোচ্চ চেষ্টা করার পরে আপনি যদি এবার চলে যায়, তখন বলতে পারেন যে তার হায়াত নাই। কিন্তু এরে তো আপনি জীবন্ত আয়নাঘরের মতো মারি ফেলছেন চিকিৎসা না করে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা ব্যাড নিউজ। এখন ক্রনিক কিডনি ডিজিজ যাদের হয়, বেশিরভাগ কাদের হয়, কিডনি ড্যামেজ কাদের হয়? 1, যাদের দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডায়াবেটিস। 2, যাদের দীর্ঘদিন ধরে অতিরিক্ত ব্লাড প্রেশার। 3, যারা সমানে ব্যথার ওষুধ খান, মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ওষুধ, টাপনেল, পেটে ব্যথার ওষুধ, তারপরে বিভিন্ন NSAID ওষুধ খান, এদেরও হবে। আচ্ছা যাক, আমরা সিমটমসগুলো লিখি, কী কী লক্ষণ থাকতে পারে। মোটামুটি এই 12টা লক্ষণ, এই 12টা উপসর্গ বা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো তিনি CKD পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট। এখন এই 12টা লক্ষণ কিন্তু কিডনি রোগ শুরু হওয়ার সাথে সাথে আসে না। এই 12টা লক্ষণ আপনি তখনই দেখতে পাবেন যখনই দেখবেন ওই মানুষটার কিডনি 80% প্লাস ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ ধ্বংসের পরে আওয়াজ। কিছু কিছু ইভেন্টে আমরা দেখি না ধ্বংসের পরে আওয়াজ দেয়, ঠিক এই রোগটাও ধ্বংস হয়ে যাওয়ার পর আওয়াজ দিবে লক্ষণের মাধ্যমে। লক্ষণগুলো আমি 12টা লিখছি। এখন এই 12টা লক্ষণ অন্যান্য রোগের ক্ষেত্রেও থাকে।
তো সেটা আমরা সেপারেশন করতে হবে কোন কোন কারণে। তো প্রথম লক্ষণ নাউজিয়া। নাউজিয়া মানে কি? বমি, মাথা ঘুরানো, বমি বমি ভাব বা মাথা ঘুরানো। হ্যাঁ, মাথা ঘুরানো, বমি বমি ভাব। হ্যাঁ, তো বমি বমি ভাব অনেক ক্ষেত্রে হয়, ইনফেকশনের কারণেও হয়, হার্টে প্রবলেম থাকলেও হয়, জরায়ুতে বাচ্চা এলেও হয়, এরপরে প্রস্রাবে ইনফেকশন হইলেও হয়। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে এটা হবে নাউজিয়া, বমির ভাব। 2 নম্বর বমি হবে, কারণ কিডনি ড্যামেজ মানে শরীরের ইঞ্জিনটা ডাউন, তো বাকি অর্গানসগুলো এটার প্রভাব পড়বে, বমি হবে। কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় না। এরপর প্যাটিক, ক্লান্ত, দুর্বলতা, শরীরের ইঞ্জিনটা ডাউন, এই জন্য দুর্বলতা তো লাগবেই। যার কিডনি ড্যামেজ উনি অতিরিক্ত ক্লান্ত বোধ করবেন, উনি আপনার আমার মতো স্বাভাবিকভাবে হাঁটতেও পারবেন না, একদম খুবই মানে এখান থেকে ওখানে আসতে ওনার অনেক কষ্ট হবে। আপনি আমি ইজিলি যেতে পারবো, উনি পারবে না, কারণ কিডনিটাই তো ড্যামেজ। এরপরে এসটিএন, হাইপার টেনশন। যার কিডনি ড্যামেজ তার অটো ব্লাড প্রেশার বাড়বে অটোমেটিক। এই জন্য আমি ব্লাড প্রেশারের ক্লাসে বলছিলাম, ব্লাড প্রেশারটা কেন হয়েছে ওইটা আইডেন্টিফাই না করে শুধু ওষুধ ধরাই দিলে হবে না। এমনও তো হইতে পারে লোকটার কিডনিটা ড্যামেজ। এখন যে মানুষের কিডনি ড্যামেজ তাকে আপনি ব্লাড প্রেশারের যত ওষুধে দেন নিয়ন্ত্রণ করা যাবে না। নিয়ন্ত্রণ করতে গেলে আরেকজন সুস্থ মানুষ থেকে একটা কিডনি আনি যদি প্রতিস্থাপন করতে পারেন, ট্রান্সপ্লান্ট করতে পারেন, তাইলে হয়তোবা প্রেশার কমে যেতে পারে। কিডনি ড্যামেজের চিকিৎসায় দুইটাই, একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট মানে কিডনি প্রতিস্থাপন, যে আপনার মনে করেন সালমান এফ রহমানের মতো টাকা আছে, তো অসুবিধা নাই, আপনি আমেরিকাতে যাই আরেকজনের ধরেই আনি হাতে তুমি কিডনি লাগাইলেন, টাকা আছে, অসুবিধা কি? কিন্তু এখানে শর্ত হইলো ম্যাচিং হইতে হবে, যিনি কিডনিটা দিবেন উনি নিকট আত্মীয় হইতে হবে। অন্য কারো ধরিয়ে আনলে হয় না, অনেক সময় নিকট আত্মীয় হইলে হয়। এরপরে খরচ যায় লাগো। 2 হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস সিস্টেমটা এটা ব্যয়বহুল এবং এটা কষ্টকর, এবং এটা এই রিস্ক ফ্যাক্টর আছে। যেমন একটা মানুষের আপনি এখানে ক্যাপিলারি আর্টারি করেন আর হাতে ফিস্টুলা করেন, এগুলো করি ডায়ালাইসিস দিচ্ছেন। তো এভাবে ডায়ালাইসিস যখন চলতে থাকে তখন এটা প্রভাব পড়ে হার্টের উপরে, হার্টটা দুর্বল হয়ে যায়। তো দেখা গেছে কিডনি ডায়ালাইসিস চলা অবস্থায় হার্ট ফেলিউর হয়ে রুগী মারা গেছে। ওই কিডনির ডায়ালাইসিস চিকিৎসা চলেন, কিন্তু লোকটা মারা গেছে কিডনি হার্ট ফেলিউর হয়ে। কেন? এই জন্য কারণ আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে কে? কিডনি। হাইপোটেনশন, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, এটা নিয়ন্ত্রণ করে সরাসরি কিডনি। এখন যার কিডনিটাই ড্যামেজ, তো তার তো প্রেশার লেভেল অনিয়ন্ত্রিত হবে। অনিয়ন্ত্রিত হলে সরাসরি প্রভাব পড়ে হার্টের উপর। হার্ট তখন দেখা গেছে লোকটা দেখবেন যে হাইপোটেনশন হয়ে শকে চলে যাবেন, মৃত্যুর মুখোমুখি হয়ে যাবেন। তো ভাগ্য ভালো হইলে, যেমন একটা লোকের ক্ষেত্রে আমি শুনছিলাম 22 বছর ধরে ডায়ালাইসিস নিচ্ছিলেন, 22 বছর। তো এগুলো তো হচ্ছে বিরল, এগুলো ব্যতিক্রমধর্মী ঘটনা। হায়াত আছে বিদায় আল্লাহ হয়তো বাঁচে রেখেছে তাকে। ডায়ালাইসিসের রোগী 22 বছর বাঁচার কথা না, দেখা গেছে কয়েক বছর পরে হার্ট ফেলিউর হয়ে বা শরীরে অন্যান্য অর্গান ড্যামেজ হয়ে উনি মারা যেতে পারে। এরপরে সুয়েলিং। সুয়েলিং মানে কি? ফুলে যাবে। হ্যাঁ, ফুলে যাবে। কি ফুলবে? শরীর ফুলে যাবে, মুখে পানি আসবে, দেখবেন মুখে পানি আসবে, বিশেষ করে চোখের নিচে দৃশ্যমান হয়।
এরপরে পায়ে পানি আসে, বিশেষ করে পায়ের গোড়ালিতে। কিডনি ড্যামেজ রুগীদের দেখবেন পা ফুলে গেছে। এখন আতঙ্কিত হওয়ার কিছুই নাই, গর্ভের বাচ্চা আসলেও পা ফুলে। কিছু ওষুধের রিয়াকশান হিসাবেও পা ফুলতে পারে। আমি এরকম অনেক রুগী দেখছি। আমি ধারণা করছি কিডনি ড্যামেজ। পরে যখন ক্রিয়েটিনিন দেখলাম, আলট্রাসোনোগ্রাম দেখলাম যে না, কিছুই নেই। তো তখন খবর নিলাম ওই যে ওষুধের কারণে। ব্লাড প্রেশারের কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো খেলেও পানি আসতে পারে। আবার লিভার ফাংশানেও, লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস, তখনও সুইলিং হইতে পারে, পোলা পোলা ভাব হইতে পারে। এরকম অনেক কারণ আছে। এরপরে ইচিং, চুলকানি। কিডনি ড্যামেজের আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে চুলকানি। কিডনি রোগী যারা দেখবেন, এদের শরীরে কিডনি যখন ভালো ছিল তখন চুলকানি ছিল না। কিডনি রোগ ধরা পড়ার পরে তার চুলকানির মাত্রা বেড়ে গেছে। তো এটা কোনো স্বতন্ত্র চুলকানি না, এটা হচ্ছে কিডনি রিলেটেড ইচিং, চুলকানি। কেন? কারণ কিডনি যখন ভালো ছিল তখন ওই লোকটার ইমিউন সিস্টেম ভালো ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল। এখন কিডনি তো ড্যামেজ, এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কি ভেঙে গেছে। এখন সে সহসাই এই দুর্বল হবে, তার জ্বর হবে, তার হাসি কাশি হবে, তার চুলকানি হবে। কারণ রোগ প্রতিরোধ ব্যবস্থা যত বেশি দুর্বল, তত বেশি সে ইনফেক্টেড হবেই হবে। এরপরে আসেন ইউরিনেশন। ইউরিনেশন মানে কি? ঘন ঘন প্রস্রাব। ঘন ঘন প্রস্রাব অনেক কারণে হয়। ডায়াবেটিস, ব্লাড সুগার বাড়লেও হয়, প্রস্রাবের ইনফেকশনেও হয়। তারপরে গর্ভাবস্থা যখন বাচ্চাটা নিচের দিকে নামে তখনও ঘন ঘন প্রস্রাব হয়। এরপরে ওই যে প্রোস্টেটের যদি প্রবলেম থাকে পুরুষের, 45-50 ঊর্ধ্ব পুরুষের প্রোস্টেট প্রবলেমেও প্রস্রাব হয়। এখানে আবার কথা আছে, কিডনি রোগীদের কারো কারো ক্ষেত্রে প্রস্রাব কমে যায়, আবার কারো ক্ষেত্রে বেড়ে যায়। তো এই জন্য যারা সিকিউরিটি পেশেন্ট তাদেরকে আমরা সাজেস্ট করি পানি কম খাওয়ার জন্য। সুস্থ মানুষকে বলা হয় পানি বেশি বেশি খাওয়ার জন্য। আর যেগুলো অসুস্থ এরা পানি খাবে কম। এখন আমার ব্যাখ্যা দেন, পানি কেন কম খাবে কিডনি রোগীরা? কেন কম খাইব? পানিকে নিতে কাজ করে, পানি কম খাইলে শরীরে সাকল প্রক্রিয়া কম দিবে। পানি কম খাওয়ার কারণ হচ্ছে যারা সিকেডি পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের রুগী, এরা পানি কম খাবে এজন্য, কারণ এমনিতে তার কিডনিটা ড্যামেজ হওয়ার কারণে আমাদের বডিতে যে রক্ত আছে এই রক্তগুলো থেকে বর্জ্য অপসারণ করতে পারতেছে না। আর আমার বডিতে পানি যতটুকু প্রয়োজন অতটুকুর বাইরে যে অতিরিক্ত পানি, ওটাও কিডনি কী করে? অপসারণ করে। এখন অতিরিক্ত পানিটা কিডনি অপসারণ করবে। এখন যার কিডনি দুর্বল সে তো অপারেশন করতে পারবে না, তাহলে পানি আরও বাড়ি যাবে, ফ্লুইড বেড়ে যাবে। তো ফ্লুইড বেড়ে গেলে ওর কষ্ট বেশি হবে, হাত পায়ে পানি আরও বেশি আসবে, শ্বাসকষ্ট হবে। এজন্য সুস্থ মানুষ প্রতিদিন 12 গ্লাস পানি পান করবে, সুস্থ মানুষ। আর কিডনি রোগী তার অর্ধেক, 5 লিটার গ্লাস গ্লাস। কিডনি রোগী 6-7 গ্লাস পানি পান করবে, আর সুস্থ মানুষ 12 গ্লাস। কারণ কিডনি রোগী পানি পান করলে বারবার তার সমস্যা হবে, এই জন্য কম। কারণ আমরা পানি পান করি সুস্থ মানুষ বেশি কেন? কিডনিকে রক্ষা করার জন্য। এখন অতটা ড্যামেজ হয়ে গেছে, এখন আর ও কী রক্ষা করবে, এই জন্য তার কম, আমাদের বেশি। এরপরে স্লিপ প্রবলেমস, ঘুমের সমস্যা। কিডনি রোগীর ঘুমের সমস্যা হবে, দেখবেন মাঝ রাতে ঘুম ভেঙে যাবে, টাইমলি ঘুম আসবে না। এটা তো সহজ কথা, এত রোগ নিয়ে অসুস্থ মানুষ কি সহজে ঘুমাইতে পারে? পারে না। শরীর যদি ভালো থাকে না, ঘুম চলে আসে। যারা পরিশ্রম
মুখর মানুষ, পরিশ্রমী মানুষ, তাদের ঘুম আসবে, সুস্থ মানুষ, আর ওদের আসবে না। এরপরে হচ্ছে লস অফ অ্যাপেটাইট, মানে কি ক্ষুধামন্দা, ক্ষুধা লাগবে না, তারে আপনি খাবার দেন, এখন জোর করে খাওয়াইতে চাই কিন্তু সে তো খাইতে পারবে না। দেখা গেছে তার ঘরে খাবার ভর্তি, আত্মীয় স্বজনের সবাই খাবার নিয়ে আইছে। এটা বাংলাদেশে সবচেয়ে ব্যর্থতা। সে সুস্থ অবস্থায় তার ঘরে খাবার নাই, আত্মীয় স্বজনের গোষ্ঠীরা খবর লয় না, যখন শুনছে হাসপাতালে ভর্তি হয়েছে, এবার 1 কেজি আপেল, 1 কেজি কমলা, 1 কেজি মালটা, একবারে মুরগি স্যুপ করে নিয়ে যার। আচ্ছা, এখন কি সে খাইতে পারবে? এখন খাওয়ার সুযোগ নেই, আর এখন আপনি খাওয়ান, আর অথচ এমনও দিন গেছে সে খাবার পর্যন্ত পায় নাই। তো এটা তো হচ্ছে কি ব্যর্থতা, দুর্বলতা, এটা বুঝে নাই। রাস্তার গরিব মানুষ রাস্তায় কাতরার, 1 টাকা দেয় না, এবার মারা গেলে গরু কিনি কুলখানি পর্যন্ত করায়। এটা হচ্ছে বাংলাদেশের একটা চিরাচরিত ব্যর্থ গল্প। এরপরে চেস্ট পেইন, বুকে ব্যথা। হ্যাঁ, কিডনি রোগীদেরও বুকে ব্যথা হবে। কেন হবে? কারণ বুকে ব্যথা তখন হবে যখন কিডনি চরম মাত্রায় ড্যামেজ হয়, একদম লাস্ট স্টেজ। কিডনি মূলত 5টা স্টেজে ধ্বংস হয়, স্টেজ 1, 2, 3, 4, 5। তো স্টেজ 3 পর্যন্ত মোটামুটি চিকিৎসা করে, ম্যানেজমেন্ট করে রিভার্স করা যায়, মানে হইতেও পারে। কিন্তু স্টেজ 4, 5-এ চলে গেলে তখন ওদের জন্য আর কোনো চিকিৎসা নাই। চিকিৎসা 2টা, ডায়ালাইসিস আর ট্রান্সপ্লান্ট। তো গরিব মানুষ ট্রান্সপ্লান্ট তো করতে পারে না। ট্রান্সপ্লান্ট করার জন্য টাকাও লাগবে, কিডনিও লাগবে। টাকা আছে, কিডনি নাই, হবে না। কিডনি আছে, টাকা নাই, তাও হবে না, 2টাই লাগবে। এখন কে দিবে কিডনি? এত বড় একটা কিডনি দান করে দিবে, হয়তো স্বামী স্ত্রীকে, ছেলে পুত্রকে, পুত্র বাপকে, এরকম হইতে পারে, দিতে পারে। অনেক ক্ষেত্রে দিবেও না। ওলা কইব যে আই তুই বুড়ো হয়ে গেছো, মরে যাওয়া গই, আই হবে পৃথিবীতে আইছি, খামো আমি, এখন আমার সময়, আমি বুঝি আমার কিডনি দিয়ে আপনার বাঁচাইতো না। ওলাই দিবে না। তবে হ্যাঁ, বাপে দিয়ে দিবে, মায় দিয়ে দিবে, মা বাবা হচ্ছে নিঃস্বার্থভাবে দিয়ে দিবে। তারা বলবে যে আমাদের জীবনের বিনিময় হলেও আমার সন্তানটা যাতে বাঁচো, তারা দিবে। কিন্তু এই জানোয়ার ছেলেমেয়েরা দিবে না, কারণ তারা এরপর অনেকে দে, এটা বিরল। এরপরে শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট হবে। কিডনি শ্বাসকষ্ট হওয়ার কারণ কিডনি ড্যামেজ হওয়ার কারণে ফ্লুইড জমে গেছে, বর্জ্য পদার্থ জমে গেছে, তরলও বাড়তেছে, বর্জ্যও বাড়তেছে, কিডনি থাকতেছে না, যার কারণে এটা ফুসফুস পর্যন্ত এসে গেছে। তখন আপনি স্টেথোস্কোপ দিয়ে তার লাংটা দেখবেন, নো সাউন্ড, কোনো সাউন্ড নেই। সুস্থ মানুষের স্টেথোস্কোপ এখানে দিলে একটা সাউন্ড পাইবেন। কিসের সাউন্ড? হার্ট কাজ করতেছে। কিন্তু এখানে ফানি আসার কারণ ফুসফুসের মাঝখানে কি হার্ট, এখন ফানি এমন মাত্রায় পৌঁছে গেছে হার্টটাও পানির মধ্যে, তখন সাউন্ড নেই মানে বুঝবেন যে ওনার ভিতরে পানি। এক্সরে করলে দেখবেন যে পানি দেখা যায়। তখন তাকে দ্রুত কী করতে হবে? ডায়ালাইসিস। ফেনীতে অনেকগুলো হাসপাতালে ডায়ালাইসিস আছে, জেডিইউতে আছে, মেডিনোভাতে আছে, সদর হসপিটালে আছে, ডায়াবেটিস হাসপাতালে আছে, উল্লেখযোগ্য অনেকগুলো হাসপাতালে ডায়ালাইসিস সিস্টেমটা আছে। কিন্তু এটা কষ্টকর এবং ব্যয়বহুল, এটা খুবই কষ্ট মানে ইনস্ট্যান্ট তো করতে হয় আপনার এখানে ক্যাপিলারি আটারি একদম গরু জবাই করার মতো, এখানে রক্তটাকে কেটে এখানে নল ঢুকে দেবে, খুব কষ্ট হয় তখন। এবারে উন্নত বিশ্বে করব একটু তো করব। উন্নত বিশ্বে কি করে? কিডনি রোগটা যখনই ধরা পড়ে ওই স্টেজ 3-তে পর্যন্ত আইলে তখন ডাক্তার পরামর্শ দেন হাতের মধ্যে ফিস্টুলা করার জন্য। তখন হাতের ফিস্টুলার মাধ্যমে এখানে এই হাতের ফিস্টুলার মাধ্যমে ডায়ালাইসিস নেওয়া হয়।
কারণ হচ্ছে ইনস্ট্যান্ট এখানে ফিস্টুলা করলে মিনিমাম 1 মাস পরে যাই ডায়ালাইসিস করতে পারবে। এখন তার দরকার এখন ডায়ালাইসিস, তখন তাহলে তো ইনস্ট্যান্ট এখানে হয় না, সেই জন্য 1 মাস এখানে চলবে। 1 মাস পরে এটা রেডি হলে এখানে চলে আসবে। এগুলা কষ্টকর লাইফ। এজন্য আগেই আমি প্রোটেকশান কীভাবে নেবেন আমি ট্রিটমেন্টে বলব, কীভাবে আপনি রোগ ধরা পড়ার আগে রোগের গলা চাপি ধরবেন যাতে রোগটা না আসে, এটা আমি বলে দেবো। এরপরে মাসল ক্রাম্প। মাসল ক্রাম্প মানে কি? মাংসপেশিতে ব্যথা হবে। মাংসপেশিতে ব্যথা হবে, কইব রুগী বলবে আমার কোমরে ব্যথা, শরীরে ব্যথা, তো ব্যথা তো হবে, কারণ কিডনি যেহেতু অ্যাক্টিভ নেই, এখন তার জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাড়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা হতে পারে। এরপর আমরা ইনভেস্টিগেশনে যাই। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি প্রথমে বলি রাখি, আমাদের দেশের কমার্শিয়াল কিডনি ডাক্তাররা একটা টেস্ট করেন, অর্থাৎ কিডনিটা ড্যামেজ হয়েছে কিনা এটার অপেক্ষা করেন। কিন্তু যদি এর আগেই যদি বোঝা যাইতো, তারা শুধু এই টেস্টটা করেন, সিরাম ক্রিয়েটিনিন। এটা করি দেখেন, এটা সুস্থ মানুষের হচ্ছে 0.8 থেকে 1.2। এখন এটা দেখি ওনারা বলেন তোমার কিডনি তো ভালো আছে, চিকিৎসা লাগবে না। এখন দুঃখের কথা হচ্ছে কিডনিটা পুরোপুরি ড্যামেজ হলে, অন্তত 80% মতো ড্যামেজ হলে এরপরে ক্রিয়েটিনিন লেভেল বাড়ব, এর আগে বাড়তো না। তো এখন আপনি এটা বাড়ার জন্য অপেক্ষা কেন করবেন? এই জন্য এমন একটা টেস্ট করবেন যে টেস্টটা আপনি এখন করলেও বুঝতে পারবেন আপনার কিডনি কত পার্সেন্ট কাজ করে। আর সেই টেস্টটার নাম হচ্ছে ইজিএফআর। ইজিএফআর ফেনীতে একজন ডাক্তারও এই টেস্টটা দেন না, কারণ এরা মনে হয় বসে থাকে রোগ হওয়ার জন্য। রোগ হইলে ওর কাছে যাবে, গেলে পরে বাকি জীবন তার রুগী হয়ে থাকবে, এরকম একটা মনে হয় সিন্ডিকেট আছে। না হলে এটা কেন দিবে না? কারণ এটা আপনি করি দেখেন, এখানে আপনি একটা রেঞ্জ পাবেন। এখানে দুইটা রেঞ্জ আসবে। একটা রেঞ্জ হচ্ছে আপনার ফাংশনিং, আরেকটা হচ্ছে ক্রিয়েটিনিন লেভেল। দুইটাই পাবেন এই টেস্টে। অর্থাৎ ফাংশনিং মানে আপনার কিডনি কত পার্সেন্ট কাজ করে, এটা আপনি এখানে পাবেন। যেমন মনে করেন যারা বয়স্ক মানুষ, এরা এটা টেস্টটা করে দেখিয়েন, দেখবেন আপনার কিডনি মাত্র 70% কাজ করে, 30% নেই, করে দেখেন। এখন যদি আপনি ব্যবস্থা নেন যে আমার কিডনি কেন এত কম কাজ করবে, আমি আমার সমস্যাগুলো আইডেন্টিফাই করি, আমার লাইফস্টাইল চেঞ্জ করি, আমার অন্যান্য প্যারামিটার্সগুলো দেখি, আপনি এখন ব্যবস্থা নিলে করতে পারবেন। এখন আপনি এটা না করে যদি দেখেন যে না আমার ক্রিয়েটিনিন লেভেল কখন বাড়বো, আমি তখন যাই এই টেস্টটা করব, তখন তার উপায় নেই, তখন আপনাকে মানে আফসোস করা ছাড়া উপায় নেই। আপনি এখন দেখেন এই ইজিএফআর, এটার লেভেল যাদের 15-র নিচে নামি যায়, 15-র নিচে নামি যায়, তাদের এন্ড অফ দ্য লাস্ট স্টেজ কিডনি ড্যামেজ। 15 বা তার নিচে হলে বুঝতে হবে তার ডায়ালাইসিস লাগবে। ওই দিনও আমি 42 বছর বয়সী একটা মহিলার এই ইজিএফআর করাইলাম, দেখলাম তার ইজিএফআর 24। মানে কি ইজিএফআর 24 মানে হচ্ছে তার কিডনি স্টেজ 4-এ, মানে 3টা অতিক্রম করে 4-এ চলে আসে। এখন তো তার ডায়ালাইসিস আর উপায় নেই, কিন্তু এখনও ডাক্তাররা বসে রয়েছে ওর জন্য কখন তার ক্রিয়েটিনিন লেভেল বাড়বে। তা আপনি ক্রিয়েটিনিন লেভেল বাড়ার আগেই যদি ইজিএফআর করে যদি দেখেন আপনার কিডনির ফাংশনিং কম, তখন আপনি আবিষ্কার করা শুরু করবেন
যে আমার বডির কোন কোন পয়েন্টে সমস্যা আছে। আপনি এবারে পরীক্ষা নিরীক্ষা বলেন, যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করেন, মেডিকেশন বলেন, ইনভেস্টিগেশন করেন, এগুলো করে আপনি দেখবেন। এটা হলো মূল টেস্ট ইজিএফআর। এটার ভিতরে ক্রিয়েটিনিনও আসবে। ফসলিত ডাক্তাররা যে টেস্টটা করে এটার রেঞ্জটা অটো চলে যাইব এখানে, কারণ হচ্ছে এই টেস্টটাতে 500 টাকা, আর এটা করতে গেলে 1500 টাকা, খরচ বেশি। এই জন্য দেও না, ডাক্তাররাও দেয় না, খরচ বেশি, রুগীরাও করায় না, এই জন্য সমস্যা বেশি। প্রথম টেস্ট ইজিএফআর। এরপরে এটার পাশাপাশি আরও আছে, সিরাম ইলেকট্রোলাইট করবেন। সিরাম ইলেকট্রোলাইট করি কি দেখবেন, ইলেকট্রোলাইট করি দেখতে হবে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট কতটুকু আছে, কারণ কিডনি রোগীদের এগুলো একটু এলোমেলো থাকে, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এলোমেলো থাকে। এরপরে ডায়াবেটিসটা দেখতে হবে, কারণ ডায়াবেটিসের কারণে HbA1c অর্থাৎ তার 3 মাসে গড়ে ব্লাড সুগার লেভেল কত এটা দেখতে হবে, কারণ ব্লাড সুগার লেভেল অনিয়ন্ত্রিত অতিরিক্ত থাকলেও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এরপরে ব্লাড প্রেশার লেভেল বাড়তি কেন, বাড়তি থেকে কিডনি রোগ, তো বাড়তি কেন এটার জন্য আপনি ফাস্টিং লিপিড প্রোফাইল দেখবেন। ফাস্টিং লিপিড প্রোফাইল, এরপরে ইসিজি করি হার্টের অ্যাক্টিভিটি দেখতে হবে। এরপর একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে হবে। ইউএসজি অফ কেইউবি, কেতে কিডনি, ইউতে ইউরিনারি, বিতে ব্লাডার, অর্থাৎ এই 3টা জিনিস আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যাবে কিডনি অঞ্চলের কি অবস্থা। তো কিডনি রোগ যেগুলো আছে, যদি ফ্যারেনকাইমাল থাকে তাও আসবে, গ্লোমেরুনেফ্রাইটিস রোগ থাকে তাও আসবে, নেফ্রাইটিস কিডনির রোগ তাও আসবে। এটা হলো আল্ট্রাসোনোগ্রাম। এরপরে অবশ্যই ইউরিন আরি লাগবে, ইউরিন আরি ফরসাবের টেস্ট। এখন ইউরিন আরিতে একটা দেখবেন, অ্যালবুমিন অথবা প্রোটিন, অ্যালবুমিন অথবা কোনো রিপোর্টের প্রোটিন থাকে, প্রোটিন, এগুলো যদি দেখেন যে প্লাস তাহলে অবস্থা খারাপ, অর্থাৎ পেশাবের সাথে কি চলে যার, অ্যালবুমিন চলে যার, অ্যালবুমিন মানে প্রোটিন চলে যার। তো প্রোটিন চলে যার বিদায় ও দুর্বল, রুগীটা দুর্বল, শক্তি নাই। এখন যদি কিডনি সিকেডি রোগ 4-5 স্টেজে চলে যায়, তখন দেখা যায় প্লাস 3টা, মানে অনেক বেশি যার। পেশাবের সাথে আপনি পুষ্টিকর খাবার দিতেছেন কিন্তু দিলে লাভ নাই, এখন এগুলো ধরে রাখতে পারতেছেন, এগুলো বাইরে যার। আপনি আগে খাওয়ান নাই কেন, আগে কোনোরকম থাকি যান, আর এখন রোগ ধরা পড়ছে, আর এখন দেশি মুরগি, রাতা মুরগি, ইলিশ মাছ এখন খাবার আসতেছে, তো এখন আসি তো লাভ নেই, এখন আসি লাভ হইব না। এটা আমাদের দেশে এটাই সবচেয়ে বেশি সমস্যা। এটা মানে সোর ফালালে বুদ্ধি বাড়ে, সোর চলে যাবার পর এখন বুদ্ধি বাড়ে, এভাবে করতাম ওভাবে করতাম, রোগ ধরা পড়ার পরে বুদ্ধি আনে। আগে যদি করতো, প্রিভেন্টেশন করতো, এটা তো হইতো না। এরপর আরেকটা টেস্ট করবেন
ইউরিনের একটা টেস্ট, ইউরিন ফর এসিআর, ইউরিন ফর এসিআর। এসিআর মানে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, অর্থাৎ প্রস্রাবের সাথে যে অ্যালবুমিন যাচ্ছে আর প্রস্রাবের সাথে যে ক্রিয়েটিনিন যাচ্ছে এটার একটা অনুপাত, রেশিও। এই রেশিও দেখিয়েও বোঝা যায় কিডনিটা কতটুকু ক্ষতিগ্রস্ত। এরপরে আরেকটা টেস্ট করতে পারেন, ইউটিপি। ইউটিপি ইউটিপি মানে কি? ইউরিন টোটাল প্রোটিন, ইউরিন টোটাল প্রোটিন। এটার জন্য কষ্ট করতে হবে। একটা বালতি নেবেন, একটা বালতি নিয়ে রুগীরে সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা, 24 ঘন্টা হাতে এখানে পেশাব করব। প্রথম দেখা হবে তার 24 ঘন্টার টোটাল পেশাব কতটুকু হয়েছে, কত কেজি। দ্বিতীয় দেখা হবে এই 24 ঘন্টার প্রস্রাবের মধ্যে তার এখানে প্রোটিন কতটুকু আছে। এই এক বালতি প্রস্রাব নিয়ে ল্যাবে যাবেন, ল্যাবে গেলে তারা টেস্ট এটা করবে। হ্যাঁ, এটা এভাবে হবে, কারণ এটা দেখতে হবে তার কিডনিটা কতটুকু ক্ষতিগ্রস্ত, ইউটিপি করে দেখতে হবে। এরপরে করলে তো আরও অনেক করা যায়, ব্লাড ইউরিয়া করা যায়, ব্লাড ইউরিয়া করে দেখতে হয়, ইউরিক অ্যাসিড করে দেখতে হয়। তো আমাকে যদি বলেন যে ফান্ডামেন্টাল টেস্ট কি, এত কিছু বোঝার সময় নেই। তাহলে ফান্ডামেন্টাল টেস্ট হলো ইজিএফআর, ইউএসজিএফ কে ইউবি, ইউরিন ফর এসিআর। এই তিনটা হলো ফান্ডামেন্টাল টেস্ট, অর্থাৎ এই তিনটা টেস্ট করতেই হবে। আর বাকিগুলো এটার আরও না করলে চলতো না, করলে ভালো। কারণ পুরাপুরি দেখার জন্য করলে ভালো। এই হলো ইনভেস্টিগেশন। এখন আমরা লিখব কই ডাস্টার কই। এখন আমরা দেখব কিডনিটা কজ কি। এত কোটি কোটি টাকা মূল্যের কিডনি কেন ড্যামেজ হলো, এখন আমরা লিখব কজ, কারণ। জি ইসিজি না, ইসিজি করা যায়, মানে ওইগুলা করলে কিডনি রোগটা চলে যাবে আর কি। মানে আরগুলো করা যায়, এটা মানে পরিপূর্ণ একটা আর কি। এখন গরিব মানুষ টাকা নাই, এখন কী করব, সবাই তো কজ। অর্থাৎ কোন কোন কারণে কিডনিটা ড্যামেজ হয়েছে। প্রথম কারণ ডায়াবেটিস, ডিএম, ডায়াবেটিস মেলিটাস। দ্বিতীয় কারণ এসটিএন। তৃতীয় কারণ পেন কিলার ড্রাগস। ডায়াবেটিসের কারণে কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, কারণ যাদের অতিরিক্ত ডায়াবেটিস থাকে, অর্থাৎ ব্লাডে যখন বাড়তি সুগার থাকে, তখন আমাদের হিউম্যান বডির যে কোষ, এই কোষের জন্য এটা রিস্ক। তখন ধীরে ধীরে সকল রোগের মা হচ্ছে ডায়াবেটিস, এটা বুঝে নিতে হবে। সকল রোগের মা, সকল সূরার মা হচ্ছে সূরা ফাতিহা, ঠিক সকল রোগের মা ডায়াবেটিস। ডায়াবেটিস যার অনিয়ন্ত্রিত থাকবে, তার আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, চোখ ড্যামেজ হতে পারে, পা ড্যামেজ হতে পারে। এই জন্য ডায়াবেটিসটাই যাতে না আসে, আমরা বারবার বলি ডায়াবেটিসটা না আসার জন্য আপনি আপনার লাইফকে চেঞ্জ করেন, চেঞ্জ করলে হয়ে যাবে। এরপর ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই। মোটামুটি আরেকটা হচ্ছে মোটামুটি এই সাইডটাই,
তাহলে প্রথম কারণ হচ্ছে ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। অনিয়ন্ত্রিত, আমরা বারবার বললাম যে ডায়াবেটিস অন্তত মিনিমাম 15 বছরের অনিয়মতান্ত্রিক জীবনের ফল। আপনি 15 বছর ধরে বেশি সুখী ছিলেন, অলস ছিলেন, পরিশ্রম করেন নাই, টাইমলি ঘুমান নাই, অতি মাত্রায় কার্বোহাইড্রেট খেয়েছেন। আপনি শ্বশুরবাড়িতে গেছেন, দেখলেন সামনে মাছ, গোস্ত, সবজি, অনেক রকমের মাছ, অনেক রকমের সবজি, 3 প্লেট ভাত খাই ফেললেন, তো ডায়াবেটিস তো হবে। আপনি অন্তত 1 ফুট যদি আপনার পুরো লাইফে যদি এক কাপ ভাত তার 3 গুণ তরকারি যদি খাইতেন, 3 গুণ তরকারি যদি খাইতেন, তাহলে ডায়াবেটিসটা আসতো না। ডায়াবেটিস আসছে আমরা বেশি খাই ভাত, আলু, আটা, চিনি, এই খাবারগুলো বেশি খাওয়ার কারণে ডায়াবেটিসটা আসছে। এই খাবারগুলো, হ্যাঁ, যারা একেবারেই কম খায় তাদেরকে না না, মাছ মাংস কম খাওয়া যাবে না। মাছ মাংস পরিমিত খাইতে হবে, পরিমিত। না না, কম খাইব কি, একদম কম খাইব ভাত, আটা, রুটি, আলু, বিস্কুট, এগুলো কম খাইব। আলু তো না খাইলে আরও ভালো, আলুতে সুগার বেশি। মাটির তৈরি এগুলো না খাইলে চলে, মাটির তৈরি খাবারগুলোতে বেশি থাকে, এগুলো কম। 2 নম্বর হচ্ছে এস্ট্রিয়ান, অতিরিক্ত উচ্চ রক্তচাপ, যাদের অতিরিক্ত ব্লাড প্রেশার, থাকে অনিয়ন্ত্রিত, তাদের দেখবেন ধীরে ধীরে কিডনিটা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য ব্লাড প্রেশারকে কোনোভাবেই 140/90 উপরে রাখা যাবে না। ব্লাড প্রেশারকে রাখতে হবে 110 থেকে সর্বোচ্চ 30-এর মধ্যে, আর নিচে 60 থেকে 80-এর মধ্যে। এটা হলো আইডিয়াল। ব্লাড প্রেশার লেভেল যাতে না বাড়ে, যদি বাড়ে এবার আবিষ্কার করবেন কেন বাড়তেছে, ঘুম ঠিক মতো হয়েছে কি না, তারপরে আপনার হার্টের অবস্থা, কিডনির অবস্থা, এগুলো দেখবেন। এরপর পেন কিলার ড্রাগস, ব্যথানাশক ওষুধ যারা বেশি খাবে তাদের কিডনি ড্যামেজ হবে। মাথা ব্যথা হলে টাফনিল, পেটে ব্যথা হলে বিসেট, কোমরে ব্যথা হলে ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, ইটোরক্সিব, প্রোলাক, তারপরে প্লামেক্স। মানে প্রতি মাসে এমন কোনো মাস নাই যে মাসে ওষুধ খায় না, চলে যায়। এই জন্য ব্যথার ওষুধ নো। অতিরিক্ত হইলে তখন সীমিত খাবে, যতক্ষণ ব্যথা ততক্ষণ। ব্যথার ওষুধ কিন্তু ক্ষতিকর, বিধ্বংসী, মারণাস্ত্রের মতো। এখন যে কারণে ব্যথাটা উঠছে ওইটা, যেমন মনে করেন একটা ছেলের অ্যাপেন্ডিসাইটিস, এখন অ্যাপেন্ডিসাইটিসের জন্য আলট্রাসোনোগ্রাম করি, রোগ নির্ণয় না করি, আপনি সার্জারি না করি, যদি শুধু 3 দিন ধরে বিসারালজিন বিসেটে দেন, তাহলে তো ক্ষতিগ্রস্ত। তাকে দ্রুত, কারণ অ্যাপেন্ডিসাইটিসের এই সার্জারি হয়ে গেলে ব্যথা থাকবে না। অনুরূপভাবে ফরসাবে ইনফেকশনের ওইলে তীব্র ব্যথা করে পেটে, এখন ওইটার জন্য চিকিৎসা না করে শুধু পেটে ব্যথার ওষুধ দিতেছেন, এটা ভুল। ঠিক মাথা ব্যথাও, ফেসবুকে দেখলাম একজনে লিখছে টাফনিল না খেলে তার চলেই না, মাথা ব্যথার ওষুধ। টাফনিল তার নিত্যদিনের সঙ্গী। এখন টাফনিল হলো টলফেনামিক অ্যাসিড, NSAID গ্রুপের ওষুধ। এখন এটা যদি এভাবে টানা খায়, হাতে কিডনি এটা থাকবো না, আল্লাহ জানে। হ্যাঁ, তো এই টলফেনামিক অ্যাসিড তো দীর্ঘদিন খাওয়া যাবে না, সীমিত, একদম সীমিত। তো এই জন্য ব্যথানাশক ওষুধ হচ্ছে ভয়ঙ্কর, এটা যতটা কম খাওয়া যায় ততই ভালো।
প্যারাসিটামল দিয়ে ব্যথার যত ব্যথা আছে সকল ব্যথার জন্য প্যারাসিটামল দিয়ে ট্রিটমেন্ট করবেন। এক্সফা, এক্সার, নাফা, নাফায় না ধরলে এবারে নাফা 1 দেন, নাফা 1-এ না ধরলে নাফা ডল দেন। নাফা ডল আছে না, টামাডল, এগুলাই যদি না হয় তখন এবারে দেখা যাক, সমস্যা নির্ণয় করেন কেন তার এই ব্যথাটা। যেমন দাঁতে তীব্র ব্যথা, তো দাঁতে ইনফেকশান হলেও তো তীব্র ব্যথা হয়। তো দাঁতের তীব্র ব্যথার জন্য এই দাঁতের পলিশিং, স্কেলিং, রুট ক্যানেল না করি শুধু ব্যথার ওষুধ খাই টরি, ইটোরিক্স, রোলাক এগুলো খাই দাঁতের ব্যথা দমায় রেখেছে। আমি অনেককে দেখছি, আমি যখন সাজেস্ট করি আপনার দাঁতের রোগ হচ্ছে জিঞ্জিভাইটিস, জিঞ্জিভাইটিসের লক্ষণ হচ্ছে দাঁত সাপ দিলে বা ব্রাশ করলে ব্লাড বাড়ে। তো এটার জন্য দাঁতের স্কেলিং করতে হবে, পলিশিং করতে হবে। তো এখন হাতে হিতি স্কেলিং পলিশিং না করি আরও ওষুধ দেন, ওষুধ খাই, প্লামেক্স, এটোরেক্স এগুলো খায়। তো এটা তো হচ্ছে ভুল সিদ্ধান্ত। তো এতে করে কি হবে, কিডনির উপরে সাপটা আসবো দিন শেষে। এভাবে করি এই ফ্যাটে ব্যথার ক্ষেত্রে, পেটে ব্যথাটা করতেছে সে 6 মাস ধরে ওষুধ খান, কিন্তু কখনো যে আলট্রাটা করে দেখলো না কেন ব্যথাটা হইতেছে। আলট্রা করে যদি দেখতো তার কোন অর্গানসের কারণে ব্যথা হওয়ার, তাহলে তো ব্যথার ওষুধ লাগতো না। তো এরকম ব্যথার ওষুধ ভয়ঙ্কর, কিডনিকে ড্যামেজ করে। এরপরে 4 নম্বর কারণ হচ্ছে ইউটিআই। ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, প্রস্রাবের ইনফেকশান। এটা বেশি মহিলাদের হয়, কারণ মহিলাদের পেশাবের রাস্তা খুবই ছোট্ট। প্রস্রাবের রাস্তা ছোট্ট হওয়ার কারণে তার পায়খানা রাস্তার যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো এখানে আসি প্রবেশ পথে ঢুকলে পরে ইনফেকশান হয়। তো ইনফেকশানের লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হয়, তলপেটে ব্যথা করে, বমির ভাব হয়। এখন ইনফেকশান শনাক্ত না করি রুগীর মা এবং ডাক্তার চিন্তা করে মনে হয় তো প্রেগনেন্ট হয়ে গেছে, বমির ভাব, ব্যথা, অথচ দেখা গেছে মেয়ের বিয়েও হয় না। সে ধারণা করি পড়েছে প্রেগনেন্সিতে চলে আসে, অথবা প্রেগনেন্সি আইলে যে বেবি হয়ে যাবে এমন কোনো কথা নেই। তো এর জন্য ইউরিন টেস্ট 200 টাকার যদি একটা ইউরিন টেস্টও করে তখন বোঝা যাবে যে তার ইনফেকশানটা বেশি। কেমনে বুঝবেন? যদি ইউরিন টেস্টে পাস সেল অথবা ডব্লিউবিসি, পাস সেল বা ডব্লিউবিসি যদি বেশি দেখেন, অর্থাৎ 1 থেকে 3-এর বাইরে যদি দেখেন, যদি 1 থেকে 3-এর বেশি দেখেন তখন বুঝবেন যে তার প্রস্রাব ইনফেকশান। এটা তো অনেক মানে অনেকে বুঝে না যে এটা কি জিনিসটা কি। পাস সেল বা ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এটা বেশি হইলে প্রস্রাবে ইনফেকশান ইন্ডিকেট করে। তখন অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে রুগীকে, সেফিক্সিম গ্রুপের, অথবা নিনটোইন এসার, প্রেগনেন্সিতে থাকলে নিনটোইন এসার। এরপরে এখন আসি আমরা ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলি কিডনি রোগের সুনির্দিষ্ট কোনো ওষুধ পৃথিবীতে নাই। এমন কোনো ওষুধ নাই যে ওষুধ দিলে কিডনি ভালো হয়ে যাবে। তাহলে চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে কিডনি ড্যামেজ হলো যে কারণে, ওই কারণগুলো যদি থাকে তখন ওই কারণগুলো চিকিৎসা হবে। যেমন যদি দেখেন যে ডায়াবেটিস, তো ডায়াবেটিস যদি হয় ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলবে। এখন ডায়াবেটিসের ট্রিটমেন্ট মনে করেন আমি স্যাক্রিন দিলাম,
স্যাক্রিন 2। তো এখন এটা কিন্তু স্থির থাকবে না, এটা তার ডায়াবেটিস লেভেলের অনুযায়ী। ডায়াবেটিস লেভেল যদি বেশি থাকে তখন স্যাক্রিন 1 2 3 4 আছে, আর স্যাক্রিনে যদি না হয় তখন ওষুধ আরও আছে ডায়াবেটিসের, মেটফরমিন, সিটাগ্লিপটিন থেকে শুরু করে অনেক ওষুধ আছে। আসলে তো এসব ওষুধগুলো দিয়ে ডায়াবেটিস ভালো করা যায় না, খাইতেও সারা জীবন। আর যদি রুগীর টাইপ 1 ডায়াবেটিস থাকে, টাইপ 1 ডায়াবেটিস থাকলে ইনসুলিন উৎপন্ন হয় না, তখন তাকে ইনসুলিন দিতে হবে বাকি জীবন, ইনসুলিন দিতেই হবে। তো এটা মনে করেন রাত্রে দিলেন, এরপরে আসেন ডায়াবেটিস সিকেডি রুগীর ব্লাড প্রেশারের কারণে চিকিৎসা। তো এখন প্রেশারের ওষুধ মনে করেন একদম নর্মাল একটা দিলাম, ভিসলর 2.5, বড় ফেটে। এটা তার ব্লাড সুগার অনুযায়ী আর কি, ব্লাড সুগার কত এটা আগে দেখতে হবে, তখন ওষুধ নির্ণয়। সকালে খায়, সকালে খাওয়া যাবে, সমস্যা নেই। এটা দিনে একটা, যখনই খাবে সমস্যা নেই না। এরপরে প্রেশারের জন্য যে ওষুধগুলো আছে যে কোনো একটা দিলেন। ব্লাড প্রেশারের যে ওষুধ বাজারে আছে উচ্চ রক্তচাপের, কারণ কিডনি যাদের ড্যামেজ হয়ে গেছে তাদেরকে উচ্চ রক্তচাপের ওষুধ 2 3টা 4টা দিক কোনোরকম জোর করে প্রেশারকে নামাইতে চায়, কিন্তু নামে না। তো ওষুধ তো দিতে হয়, অনেকগুলো ওষুধ দেয়, প্রেশারেরও দেয়, ডায়াবেটিসেরও অনেকগুলো ওষুধ দেয়। কারণ রুগীটা অনেক ক্ষেত্রে মৃত্যু পথযাত্রী হয়, এই জন্য দিতেই আছে। এরপরে সিরাম ইলেকট্রোলাইট করে যদি দেখা যায় সোডিয়ামের ঘাটতি আছে, তখন সোডিকার্ব 600, সোডিকার্ব এগুলো পরীক্ষা নিরীক্ষার বিষয় আর কি। এরপরে কিডনির যে ক্যালসিয়ামের ঘাটতি, তো ক্যালসিটল দিতে পারেন, ক্যালসিটল, ক্যাপসল ক্যালসিটল। ক্যালসিটল আছে, ডায়াকেলটল আছে, রোকেলটল আছে। বিসলল আপনার এই দুইটা ওষুধ, এগুলাই স্থির থাকবে না, এগুলো হচ্ছে তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার লেভেল অনুযায়ী, এগুলো আমি লিখছি আর কি, এগুলো স্থির থাকবে না। তার যদি প্রেশার বেশি থাকে প্রেশারে একাধিক ওষুধ লাগবে, ডায়াবেটিস বেশি থাকলে ডায়াবেটিসের একাধিক, এগুলো হচ্ছে স্থির থাকবে, সোডিকার, ক্যালসিটল। এরপরে যদি পানি আসে তাহলে পানি কমানোর জন্য ওষুধ ফুসিড প্লাস, ট্যাবলেট ফুসিড। দুইটা করি একসাথে, দুইটা করি খাইলেও পানি অনেক সময় কমে না, ফুসিড বা লাসিক্স। এটা ডায়ালাইসিস দিলে কমে আর এমনি পানি কমে না। এরপরে
এই দুইটা ট্রিটমেন্ট, তাহলে এই দুইটা ওষুধ রোগ অনুযায়ী, এগুলো লেখার দরকার নেই। এনে লিখে রাখেন, কোনাদি লিখে রাখেন, ডায়াবেটিস ও প্রেশার ওষুধ চলবে। ডায়াবেটিস ও প্রেশারের ওষুধ। কারণ কারো কারো ক্ষেত্রে দেখা গেছে দুইটা কিন্তু কারো কারো থাকে না, কারো একটা থাকে একটা নাই, থাকলে ওষুধ চলবে। এরপরে যেহেতু কিডনি রোগের কারণে তার শরীরটা দুর্বল, মাল্টিভিটামিন লাগবে। ফিল অয়েল গোল্ড, এরপর কিডনি রোগীদের চুলকানি, তো চুলকানির জন্য স্টেরয়েড কিছুদিন দেন, কর্টান 10 1+0+1 10 দিন। কর্টান 10 দেওয়ার কারণ হচ্ছে কিডনিজনিত চুলকানি আছে, কিডনিজনিত ব্যথা আছে, ইনফেকশন আছে, এই জন্য এটা হচ্ছে স্টেরয়েড। এরপরে কিডনি রোগীদের রক্ত কম থাকে না বেশি থাকে? কম থাকে। তো যেহেতু রক্ত কম থাকে অবশ্যই আয়রন লাগবে, তো আয়রন কোনটা দিবে? ক্যাপসুল আইফেক্স সুপার, আয়রন কম, কারণ তাদের রক্ত কমতে থাকে, বাড়ে না। তো মোটামুটি এই ট্রিটমেন্টটা আমরা দিব, তবে এই ট্রিটমেন্টটা দিলে রুগী ভালো হবে কোনো গ্যারান্টি নেই। এটা দিয়ে জাস্ট তার হায়াতের বিষয়টাকে একটু নবায়ন করা, আর কিচ্ছু না, আর কিছুই না। সে আল্লাহ চাইলে বাঁচতেও পারে, না চাইলে মরতেও পারে, আর মূলত চেষ্টা করা আর কি। তো এখন আমার প্রথম এবং প্রধান বক্তব্য হচ্ছে কিডনিটা ড্যামেজ হওয়ার আগেই এটাকে প্রতিরোধ করা। তো এজন্য প্রতি বছর রুটিন মাফিক পরীক্ষা নিরীক্ষা করা, এটাই আপনি এটা করলে মোটামুটি নিষ্কৃতি পাবেন। আর এটা না করি আপনি যদি বসে থাকেন, কখন আপনার অসুখ হবে সেই সময় আপনি টেস্ট করবেন, তাহলে কিন্তু ভুল করবেন। আমি প্রতি বছর আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করি, প্রতি বছর করি, কোনো কোনো সমস্যা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।